দরদ দিয়ে লিখতে হলে তাকে আসলে ওই মা মাটি নেচার এর কাছাকাছি যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। ইট কাঠ পাথরের আবহে বেড়ে উঠছে, এদের তো আসলে কোনো শৈশবের মুখর স্মৃতি নাই। তারা এখন ফুললি ডিভাইস আসক্ত, হয় টিভি, না হয় মোবাইল, না হয় যে কোনো অনলাইন কোনো ডিভাইস। আমি নিজেকে অনেক বড় কিছু করে অল্প কিছু দেখাতে চাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন সাহিত্য আড্ডায়। প্রতি পর্বেই শিল্প সাহিত্যের বিভিন্ন গুণী মানুষদেরকে নিয়ে আমরা আমাদের এই আয়োজনটি সাজিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজমেরিনা শাহানী। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। আপনাকে স্টুডিওতে পেয়ে আরো ভালো লাগছে। আমিও ভীষণ আপ্লুত এবং অভিভূত কালের কণ্ঠের এই আয়োজনে আমি আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরে। নিশ্চয়ই অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে এবং আপনার কাছ থেকে কবিতা আবৃত্তিও শুনবো আমরা। তার আগে আমরা একেবারে শেকড় থেকে, শৈশব থেকে কিছু জানতে চাই। একজন শিল্পীর, একজন সাহিত্যিকের শৈশবটা আসলে কেমন ছিল, কেমন ছিল তার ছেলেবেলা, কিশোরী বেলা, যদি একদম শুরু থেকে বলতেন। ছোটবেলা থেকে আমি খুবই জ্ঞান পিপাসু টাইপের ছিলাম। সবকিছু আমাকে জানতে হবে, জানার প্রতি, শেখার প্রতি একটা তীব্র এবং প্রবল ইচ্ছে এবং আগ্রহ ছিল। যেমন আমি পাঠ্য বইয়ের পাশাপাশি কিন্তু ছোটবেলা থেকেই প্রচুর বই পড়তাম। ইভেন আমার নাচ শেখার প্রতি, গান শেখার প্রতি, আবৃত্তির প্রতি ছোটবেলা থেকেই একটা তীব্র বাসনা যেটাকে বলে আমার ছিল। সেই জায়গা থেকে কিন্তু আমি ছোটবেলায় প্রচুর বই পড়তাম। বই পড়তে পড়তে আমার শব্দ চয়ন, শব্দ সম্ভারকে, শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করার একটা ব্যাপার, এই বিষয়গুলিকে আমি আত্মস্থ করতাম। আর ছোটবেলায় আমি সাধারণত বেশিই পড়তাম হচ্ছে শরৎ রচনা সমগ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পের যে বইগুলি ছিল, ছোট গল্পগুলি ছিল, এগুলি আমি পড়তাম। এগুলি পড়তে পড়তে আসলে পড়ার প্রতি যে একটা তীব্র বাসনা এবং আসক্তি তৈরি হওয়া, এবং সেই জায়গা থেকে একটু একটু করে লেখার প্রতি আমার যে হাতে খড়িটা শুরু হয়। আচ্ছা, পড়াশোনার এই অভ্যেসটা আমি যদি ক্লাসে হিসেবে জিজ্ঞেস করি, তাহলে কোন ক্লাস থেকে শুরু হয়েছিল? লেখালেখিটা শুরু করেছি ক্লাস 7 থেকে। আর পড়াশোনার যে অভ্যেসটা গড়ে উঠলো? ক্লাস 4 থেকে। ক্লাস 4 থেকে। হাতের কাছে কি বই পেতেন, নাকি স্কুল কলেজে কোনো লাইব্রেরি ছিল? বইয়ের যোগানগুলো আসলে? হ্যাঁ, বইয়ের যোগানটা আমি বলি। এখানে আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, উনি হাই স্কুলের হেড টিচার ছিলেন। তো বাবা তার স্কুলের জন্য প্রচুর বই কিনতেন। তো সেই বইগুলি প্রথমে বাসায় আনা হতো, সেখান থেকে আমি 1 বাই 1 পড়তাম। দেন ওটা বাবা নিয়ে যেত, আবার নিয়ে এনে দিত, এভাবে পড়াটা হতো। আর এছাড়াও যেমন ফ্রেন্ডদের কাছ থেকে কিছু কালেক্ট করতাম। আর এলাকাতে, আমি তো মফস্বলে বেড়ে উঠেছি, একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি বলবো। সেই জায়গাটাতেই যেতে চাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে তখন একটা বই পাওয়া কিন্তু দুরূহ ব্যাপার ছিল। স্কুলের লাইব্রেরিতে খুব অল্প সংখ্যক বই থাকতো। তো আমাদের এলাকাতে টিচারদের উদ্যোগে একটি লাইব্রেরি করা হয়েছিল, ওখান থেকে আমরা আসলে পছন্দের বইগুলি নিয়ে পড়তাম। তারপরও সবসময় বই পড়া, সব পছন্দের বই পাওয়া যেত না, তখন ওইগুলি আমরা অন্যভাবে সমৃদ্ধ করতাম, সংগ্রহ করতাম। যখন কেউ ঢাকাতে আসতো, তখন তার মাধ্যমে এই বইগুলি আবার আমরা আনিয়ে নিতাম। প্রায় আমার বাবা আসতেন স্কুলের কাজে ঢাকাতে, তখন বাবাই আমাকে এই বইগুলি নিয়ে দিতেন। যেমন ডেল কার্নেগির বই, শিব খেরার বই, আরজালি মাতুব্বরের বই, এই বইগুলি কিন্তু আমি 7, 8, 9 পড়ে ফেলেছি। চমৎকার ব্যাপার। আপনি যে সময়টাতে এই সম্পূর্ণ যে ক্রেডিট বলেন বা কৃতজ্ঞতা বলেন, এটি আমার বাবাকে আমি বাবার উপরে রাখতে চাই। এই পড়ার অভ্যাসটা কিন্তু তিনি আমার মধ্যে তৈরি করে দিয়েছিলেন, হয়তো তার অজান্তেই তিনি তৈরি করে দিয়েছিলেন। এভাবেই আসলে আমার বেড়ে ওঠা, বইয়ের সাথে বেড়ে ওঠা এবং নিজেকে সমৃদ্ধ করে চলা। বাবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। যেই সময়টার কথা আপনি বলছিলেন, তখনকার সামাজিক পরিবেশ, পারিপার্শ্বিক যে আবহ, সেটা কেমন ছিল? আপনার শৈশবটা, আপনার চারপাশটা তখন কেমন দেখেছেন? আমি তো গ্রামীণ আবহাওয়ায় বেড়ে উঠেছি। গ্রামীণ কালচার, গ্রামীণ ঐতিহ্য, গ্রামের সমস্ত সংস্কৃতিকে লালন করে ধারণ করেই কিন্তু আমি বেড়ে উঠেছি, এবং ইভেন এখনো পর্যন্ত কিন্তু আমি সেই সংস্কৃতিগুলোকে কিন্তু আমি লালন করি। তো তখন আমি বলবো যে অনেক রক্ষণশীল পরিবারের মধ্য দিয়ে কিন্তু বেড়ে ওঠা। বাবা শিক্ষক ছিলেন, দাদা ছিলেন হাজি। সো এই ধর্মীয় একটা আবহ ছিল, ধর্মীয় একটা ধর্মান্ধ একটা গোড়ামির ব্যাপারও ছিল।
তো সেই জায়গা থেকে অনেক কিছু মাথায় করে চলতে হতো, যে নাচ শেখা যাবে না, গান শেখা যাবে না, লেখালেখি করা যাবে না, বাংলাদেশের পড়তে হবে রক্ষণশীল হ্যাঁ, মুসলিম পরিবারে যেটা জি হয় আর যেটি কি। হয়, পড়তে হবে, পড়ালেখা করতে হবে, বাট সেটি পাঠ্য বই। আর না, জ্ঞান অর্জনের জন্য তো সব বই পড়তে হবে, বাট লেখালেখির অঙ্গনে যে আসতে হবে বা আসবো, বা এইভাবে মিডিয়ায় আসবো, মিডিয়ার সাথে থাকবো, কাজ করব, এই যে সুদূর প্রসারী একটা চিন্তা, এই চিন্তাটা কখনোই আসলে তখন করতে পারিনি, করার সাহস হয়নি আসলে। কিন্তু সুপ্ত বাসনাগুলিকে আমি আসলে লালন করে গেছি, আর গেছি বলেই আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমি জানতে চাই তখনকার সামাজিক পরিবেশ কেমন ছিল। এখনকার যেমন হচ্ছে শৈশব বলতে আমরা বুঝি যে ডিশ, ডিভাইস, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে একেবারে আবদ্ধ থাকে আমাদের জি, ছেলেমেয়েরা। তখনকার সময়টা আসলে কেমন ছিল? আমরা তো যৌথ পরিবারে বেড়ে উঠেছি, গ্রামে বেশিরভাগ পরিবেশে কিন্তু যৌথ ছিল তখনকার সময়ে। তো তখন আমরা কাজিনরা একসাথে, হয়তো মামাতো ফুফাতো ভাই বোন একসাথে বড় বড় হয়েছি, একসাথে পড়তে বসেছি, আমাদের মানে এক টুকরো খাবার সবাই ভাগাভাগি করে খেয়েছি। তারপর আমাদের অবসরগুলি একসাথে খেলা করেছি, আমরা কানামাছি খেলেছি, আরও ওই যে বিভিন্ন রকমের খেলাধুলা করে আমাদের অবসরটা আমরা কাটিয়েছি। এই যে সবার মধ্যে যে একটা সহমর্মিতার বোধ, বা একসাথে বেড়ে ওঠা, একটু খাবার ভাগাভাগি করে খাওয়া, একই হেরিকেন জ্বালিয়ে 5-7 জন গোল হয়ে বসে পড়ছি, এই যে বিষয়গুলি, এগুলো আসলে খুব মিস করি। মানে এটি আসলে আমার মনে হয় না এটা, মানে আমরা খুবই লাকি যে এই প্রজন্ম ওই ওইগুলি দেখার সৌভাগ্য আসলে ওই প্রজন্মর হলো না, বা হবে না কখনো হয়তো বার। এখন তো বলে যে প্রযুক্তির উৎকর্ষর এই যুগ, এখন মানুষ আরো বেশি অতি আধুনিক হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এখনকার শৈশবের তুলনায় তখনকার শৈশবটা অনেক বেশি সমৃদ্ধ ছিল? অবশ্যই আমি আমার মেয়েদেরকেও বলি যে তোমরা কি দেখে বড় হলে, তোমরা তো কিছুই দেখলে না, ডিভাইস দেখেই বড় হলে। তো আমরা আমরা মানে প্রত্যক্ষভাবে যা যা দেখে বড় হয়েছি, ট্রেডিশনাল যে বিষয় আশাগুলি থাকে, মানে গ্রামীণ আবহ, শহরে তো আসলে আমি কোনো আবহাওয়াই পাই না। শহরের কালচার বলতে কি আছে আমি আসলে বুঝি না। এই যে সেটি হয়তো এই যে মিডিয়া প্ল্যাটফর্ম এইসব বিষয় আশায়, বাট গ্রামীণ যে আবহে আমরা বড় হয়েছি, আমাদের শৈশব কত স্মৃতিমুখর ছিল, কত বৈচিত্র্যময় ছিল, এই বিষয়গুলোতে এখন আর নাই। আমরা একই সাথে, আমি যশোরের মেয়ে, আমি যশোরের কথায় যদি বলি, আমি দেখেছি যে কিভাবে খেজুর গাছ থেকে রস পাড়তে হয়, খেজুর গাছ কিভাবে কাটতে হয়, কিভাবে রস থেকে গুড় তৈরি হয়, এই যে ট্রেডিশনাল বিষয় আশাইগুলি। এরকম আরও অনেক ট্রেডিশনাল বিষয় আছে, এলাকা ভিত্তিক এক একটি এলাকায় এক এক রকমের ট্রেডিশন আছে, যেগুলি কিন্তু সেই এলাকা থেকে যারা বড় হয়েছে এরা কিন্তু এখনো পর্যন্ত ধারণ করে চলেছে, লালন করে চলেছে। বাট আমাদের যারা চাইল্ড বা চিলড্রেন, যারা এই যে এই ইট কাঠ পাথরের আবহে বেড়ে উঠছে, এদের তো আসলে কোনো শৈশবের মুখর স্মৃতি নাই, বাবা মার সাথেও কোনো মুখর স্মৃতি নাই। তারা এখন ফুললি ডিভাইস আসক্ত, হয় টিভি, না হয় মোবাইল, না হয় যে কোনো অনলাইন কোনো ডিভাইস। আপনার কি মনে হয় যে এখনকার মানুষের তুলনায় তখনকার মানুষের পারস্পরিক যে মমত্ববোধ, পারস্পরিক যে টান সেটা বেশি ছিল? অবভিয়াসলি, অবশ্যই ছিল। যে আমি যেটি বললাম যে আমরা যৌথ পরিবারে বেড়ে উঠেছি, আমার আমার কাজিনরা আমরা একসাথে বেড়ে উঠেছি, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন একসাথে, চাচাতো ভাই বোন। তো আমরা অল্প একটু খাবারও কিন্তু ভাগাভাগি করে খেয়েছি। তো এই যে সহমর্মিতার একটা বিষয়, বা যে আমরা একটা একটা সবাই মিলে একটা খাবার খাচ্ছি, সবাই মিলে একই সাথে একই হেরিকেনের নিচে পড়ছি, সবাই মিলে একসাথে খেলছি, এই যে সহমর্মিতার বোধ, এই যে ভ্রাতৃত্ববোধ, এই যে মায়া বলেন, বা এই যে অ্যাফেকশন বলেন, এটি কিন্তু আসলে আমাদের এই প্রজন্মের ভিতরে আমি দেখি অনেকটাই কম। যা ইভেন বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ, গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ, এখন আমি তো দেখি খুবই কম, নাই বললেই চলে। এখন যেটি দেখি, শিক্ষককে ধরে পিটাচ্ছে স্টুডেন্ট, মার্কস কম দিলে স্কুল কলেজ ভাঙচুর করছে, হামলা করছে, মানে আমাদের মানবিকতা নাই। প্যারেন্ট হিসেবে আমি মনে করি যে আমাদেরও হচ্ছে অনেক দায়বদ্ধতা এখানে আছে, অনেক, আমি বলবো যে আমাদের এখানে অনেক লেকিংস আছে, এবং আমাদের অনেক অক্ষমতা এখানে আছে। তাহলে সেগুলো উত্তরণের পথ কি? মানে কোন কাজটা বা কিভাবে এগুলো আমরা সেগুলো থেকে উত্তরণ পাবো? আমি মনে করি পরিবারই হচ্ছে একটি শিশুর প্রথম বিদ্যালয় এবং শিক্ষাগৃহ। তো আমরা যারা প্যারেন্টস আছি, তারা যদি আমরা ঐতিহ্যকে ধারণ করি, মানবতাকে ধারণ করি, আমাদের কালচারকে ধারণ করি, এবং একই সাথে যদি আমরা চাই যে আমাদের চিলড্রেনরা একই সাথে মানবিক মানুষ হোক, নট অনলি জিপিএ 5, জিপিএসসি মানে 5+ এগুলি নয়, মানবিক মানুষ হোক,
তার আচরণে, তাদের বিনয়ে, তারা মানে ওইভাবে তারা বেড়ে উঠুক, বিনয়ের সাথে বেড়ে উঠুক, গুরুজনদেরকে সম্মান করুক, টিচারদেরকে সম্মান করুক। এই শিক্ষাগুলি আসলে কোনো গভর্নমেন্ট, কোনো রুলস, কোনো সংবিধান, এগুলি আইন প্রণয়ন করে কখনো এগুলি সম্ভব না। মানুষের ভেতরে যে মানবিক বোধ, মমত্ববোধ, বিবেকবোধ, এগুলো জাগ্রত করতে হয় আসলে মানুষের ভেতরের যে ইনার বিউটি, এটিকে উন্নত করে, এটিকে সমৃদ্ধ করে। আর আমার মনে হয় একটি পরিবার, মা বাবা, ভাই বোন, পারিবারিক আবহ একজন শিশুর ভিতরে এইগুলো আসলে প্রেক্ষিত করতে পারে। এর বিকল্প আসলে কিছু হয় না। চমৎকার বললেন। যেহেতু আমরা শিল্প সাহিত্যের মানুষ, আমরা আসলে কথা এবং কবিতা নিয়ে আলাপ করি, তো আপনার কি মনে হয় না এই যে শৈশব হারিয়ে যাওয়ার কারণে, ওইরকম পারিপার্শ্বিক আবহ বিলীন হয়ে যাওয়ার কারণে একটা সময় ভবিষ্যৎ প্রজন্ম আসলে তারা কবি হয়ে উঠতে পারবে না, কারণ তারা তো সেই শৈশবটা দেখবে না, প্রকৃতির সাথে যে একটা মেলবন্ধন সেটা তারা পাবে না। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি আসলে? হ্যাঁ, আমি তো আমার অবশ্যই বলবো যে গ্রামীণ আবহ, আমাদের নেচার, প্রকৃতি, মা মাটি, এই অনুষঙ্গকে বাদ দিয়ে আসলে আমরা কি লিখবো? যা লিখবো ওই লেখায় কতটুকু মমত্ব থাকবে, কতটুকু রিয়ালিটি থাকবে, কতটুকু মানে বৈচিত্র্য থাকবে, আমার আসলে বোধগম্য হয় না। ইভেন আমি নিজেও মাঝে মাঝে খুব আবেগ আপ্লুত হয়ে যাই, খুব দুঃখ ভরাক্রান্ত হয়ে পড়ি। আমার মনে হয় যে আমার সেই সোনালী শৈশব, কৈশোর কেমন যেন চোখের সামনে আস্তে আস্তে না ঝাপসা হয়ে আসছে। কারণ আমি এখন গ্রামে খুব কম যাই, বাবা মার সান্নিধ্য খুব কম পাই, আত্মীয় স্বজনের সান্নিধ্য খুব কম পাই, প্রবীণ যারা ছিলেন তারা এখন হারিয়ে গেছে। এই বিষয়গুলি এত বেশি আমাকে দুঃখ ভারাক্রান্ত করে। ইভেন মাঝে মাঝে আমি নিজেই ভাবি যে গ্রামে যে কিছুদিন থেকে আসি, আমার লেখার উপকরণ নিয়ে আসি, আমি সেই আবার আগের মতো আমি হয়ে আসি, এরকম মনে হয়। সো আমার মনে হয় এই যে গ্রামীণ আবহ, গ্রামীণ কালচার, একজন রাইটার হতে গেলে প্রকৃত অর্থে একজন ওই অর্থে দরদ দিয়ে লিখতে হলে তাকে আসলে ওই মা মাটি, নেচার এর কাছাকাছি যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনার সম্পর্কে যতদূর জানা যায় 2003 সালে আপনি তখন লাক্সের খুলনা বিভাগ থেকে প্রথম রানার, হ্যাঁ, তো সেই গল্পটা যদি ছোট্ট করে একটু বলতেন। ছোট্ট করে বলি, আমি তখন এইচএসসি পড়তাম যশোর সরকারি মহিলা কলেজে। তখন আমি হোস্টেলেই থাকতাম। তো ওইভাবে তখন আমাদের আনন্দধারা পত্রিকাটার প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল। তখন তো এত ডিজিটাল যুগ ছিল না, পেপার পত্রিকা এগুলি ছিল আমাদের বিনোদনের একটা উৎস। তো আনন্দধারা পত্রিকাটা প্রায় আমরা সংগ্রহ করতাম। তো হঠাৎ করে দেখলাম যে লাক্স বিউটি কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট। দেন আমি অ্যাপ্লিকেশন করি। ওদের যে ক্রাইটেরিয়া ছিল, কিছু ছবি বা যা যা বলেছিল এগুলো ফিল আপ করে পার্টিসিপেট করি। তো প্রথম আমি তো আসলে ভাবিনি যে আসলে এখানে আমি। তখন ছবি পাঠাতেন কিভাবে? ডাকযোগে? আচ্ছা, ডাকযোগে। আরো অনেক তখন সিস্টেমগুলি অনেক মজার ছিল। লাক্সের কিছু মোড়ক পাঠাতে হবে, সাবান না, সাবানের মোড়ক, ওই একই সাথে খামের মধ্যে একটা অনেক রেজিস্ট্রেশন ফর্ম ছিল, ওদের বেশ কয়েকটা ক্রাইটেরিয়া ছিল, এগুলো করে পাঠিয়ে দিলাম। দেন প্রথম পাঠাতে হলো আমাদের স্থানীয় ঠিকানা, বাবার বাড়ির ঠিকানায় পাঠালাম। বাবা মা বাড়ি থেকে কেউ জানতেন না। তো যখন প্রথম আমি সিলেক্টেড হলাম অল বাংলাদেশ থেকে, তখন প্রথম সিলেকশন ছিল 10,000। 10,000-এ যখন আমি সিলেক্ট হলাম তখন আমার গ্রামের ঠিকানায় চিঠি গেল এবং চিঠি গিয়ে পড়লো বাবার হাতে। তো খুব বিষয়টি কেমন, আমি তো লুকিয়ে করছি বিষয়টি। তো বাবা তখন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি, ভেবেছিল হয়তো আমি বেশি দূর যেতে পারবো না বা এরকম কিছু। তো তারপরও আমি তো থেমে যাইনি। তো তখন তো এত ডিজিটাল যুগ ছিল না, ঘরে ঘরে সেলফোন ছিল না। আমাকে প্রায়ই করতে হতো সেটি হচ্ছে যে আনন্দধারার পত্রিকার অফিসের একটি নাম্বার ছিল, ওই নাম্বারে প্রায় ফোন করতাম, প্রতি সপ্তাহে 1-2 বার, যে কবে আসবেন আমার শহরে, মানে জানতে তো হবে, হুট করে তো ওইভাবে। তো এভাবে কমিউনিকেশনটা রাখতাম। দেন এভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 একটা অ্যানাউন্সমেন্ট হলো যে আমার শহরে আসবে, খুলনাতে। তো খুলনাতে যখন আসলেন তখন আমার বাড়ি থেকে তো তখন জানে, তো মানে ফাইনাল গ্র্যান্ড প্ল্যানের জন্য আমি যাচ্ছি, ফটো সেশন হবে, ওখানে থাকতে হবে, গ্রুমিং হবে, কয়েকদিনের বিষয়। তখন তো বাবা রাজি না, যেতে কোনোভাবেই সে রাজি না। তো আমার এক ফ্রেন্ড, বান্ধবী, ওকে আনলাম রাজি করানোর জন্য। তো এইভাবে আসলে বাবা রাজি হয় না। আমার খুব স্পষ্ট মনে আছে যে 3টা থেকে টাইম দেওয়া, ফটোশ্যুট হবে, 12টা বাজে, স্টিল নাও আমি বাড়িতে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমার কাছে কোনো কস্টিউম নাই, মেকআপ নাই, কোনো আয়োজন নাই, কারণ তখন বাবাকেই পর্যন্ত আমি রাজি করাতে পারিনি। হাতে আমার মাত্র 2-3 ঘন্টা টাইম, আমি যাব, সে পর্যন্ত পৌঁছাবো, মানে কি একটা প্যাথেটিক একটা বিষয়। মানে তো এগুলো ভাবলে আসলে অবাকই লাগে। পরে বাবা অবশ্যই রাজি হলেন, তবে শর্ত ছিল যে আমি কখনো যেন মিডিয়াতে কাজ না করি।
এবং ওই কম্পিটিশন পর্যন্তই যেন আমার লাস্ট হয়, আমি যেন আর সামনে না আগানোর জন্য কোনো চেষ্টা না করি, এই শর্তেই আমি বাড়ি থেকে বের হলাম। তো তারপরে তো আসলেই উপরওয়ালা একজন আছেন, আর আমার তো নিজস্ব কিছু চেষ্টা ছিলই। আমি আমি যখন একা গেলাম, একদম একা, ফ্যামিলির কেউ নাই আমার সাথে, তখন আমাকে মনে হলো যে, আমার শুধু মনে হলো যে আমাকে জিততেই হবে, এনিহাও জিততেই হবে। সো আমি তখন ভাবলাম যে কিভাবে কি করলে আমি জিতবো। তো ওখানে তো ক্যাটাগরি থাকে, দুটো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে ফটোশ্যুটে একটা মার্কস থাকে 50 মার্কস, আর একটা হচ্ছে স্টেজ পারফরমেন্স, দ্যাট মিনস স্টেজে ওঠার পরে যে কোশ্চেনগুলি করা হয় এটাকে কত স্মার্টলি অ্যান্সার করতে পারে, ওখানে আর 50 মার্কস। তা আমি দেখলাম যে ফটোশ্যুটে সবাই 50 মার্ক পাবে, এটি পাবেই, 50-র মধ্যে অনেকে অনেক বেশি পাবে, বাট স্টেজে স্মার্টলি যতটা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে ওইখানে তত এগিয়ে স্টেজে থাকবে। ততই সে এগিয়ে যাবে। তা আমি ভাবলাম যে এইটাকেই আমাকে কাজে লাগাতে হবে, এর কোনো বিকল্প নাই, কোনোভাবেই কোনো এর বিকল্প হবে না। তো এইভাবেই আমি মঞ্চে উঠলাম। অন বাই অন তো অনেক সেগমেন্ট থাকে। দেন আমাকে যে প্রশ্ন চিরকুটে উঠলো শ্রদ্ধেয় অরুণ চৌধুরী দাদার নাম। অরুণ চৌধুরী দাদা আমাকে প্রশ্ন করলেন, দেন এই তো তারপরে তো ফলাফল হয়ে গেল। অভিনন্দন আপনাকে। আপনার যে লেখালেখির যে জার্নিটা, এই যে কবি হয়ে ওঠা, উপন্যাসিক হয়ে ওঠা, এটা কবে থেকে শুরু হলো? মানে কাগজে বইয়ে আপনার কবে প্রকাশ হলো? আচ্ছা, আমি সেই ক্লাস 7 থেকে লিখছি, দ্যাট মিন অনেক লম্বা একটি সময়, বাট আমার বই প্রকাশিত হয়েছে 2020-এ এসে। আচ্ছা, সো এই টাইমটা আমি কি করেছি, আমার প্রথম বইটা কি ছিল, গল্প না না উপন্যাস? আমার কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ ছিল। তো আমি এর মধ্যে তো অনেক টার্ম গেল লাইফে, পড়ালেখা শেষ করলাম, সংসার জীবন এলো, আমার 2টি মেয়ে শিশু আছে। তো সব কিছু মিলিয়ে তো আসলে আমি জবের পাশাপাশি এভরিথিং লাইফের অনেক, তো যাপিত জীবনে অনেক ধাপ সবকিছুর আসছে। সাথে কি ভাবতেন যে আপনি কবি হয়ে উঠবেন, হ্যাঁ, লেখক একটা হয়ে সময় আমার উঠবেন? একটা সুপ্ত বাসনা ছিল ওই যে আমি বই প্রকাশ করব, এইভাবে রাইটার হিসেবে আত্মপ্রকাশ করব, তবে তার জন্য আমাকে অনেক বেশি সমৃদ্ধ হতে হবে। এমন না যে আমি সে 2 লাইন লিখে আমি একটি কবিতা বের করব না, আমি এটা কখনোই ভাবি না, আমি এখনো ভাবি না যে আমি নিজেকে খুব অল্পভাবে নিয়ে আমি বড় কিছু দেখাতে চাই, না, আমি নিজেকে অনেক বড় কিছু করে অল্প কিছু দেখাতে চাই। আমি সবসময় এরকম একটা চিন্তার মানুষ। তো আমাকে মনে হলো যে আমাকে অনেক বেশি সমৃদ্ধ হতে হবে, অনেক বেশি নিজেকে স্টাডি করতে হবে, অনেক বেশি নিজেকে প্রিপেয়ার করতে হবে। দেন আমি 15 থেকে আমি স্টার্ট করলাম নিজেকে সমৃদ্ধ করার। দেন অন বাই অন আবার স্টাডি শুরু করলাম, নানাবিধ উপন্যাস, নানাবিধ আনুষঙ্গিক বই, বুক রেফারেন্স, বিভিন্নভাবে নিজেকে স্টাডি করতে 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 5 বছর আমি স্টাডি করলাম, শুধু শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করলাম, লেখাগুলিকে আত্মস্থ করলাম। মানে মাঝখানে তো অনেক একটা ব্রেক হয়ে গেল আমার, গিয়েছিল। এইভাবে চর্চার মধ্যে আমি ছিলাম না, যদিও বিষয়গুলিকে আমি লালন করতাম, বাট এতটা চর্চার মধ্যে তো ছিলাম না। আমি 5 বছর পুরোটাই নিজেকে তৈরি করেছি যে না, আমি একটি বই আনবো। সো সেই বইয়ের কবিতা যেন মানুষকে যদি না হৃদয়ঙ্গম হয়, মানুষকে টাচ না করে, তাহলে তো আমি আসলে ওই কবি হিসেবে আত্মপ্রকাশ করার আমার আসলে কোনো লোভ নাই। প্রথম প্রকাশিত বইয়ের নাম কি ছিল? স্বপ্নদানায় এক মুঠো সুখ। বইটা কি এখানে আছে? না, বইটি এখানে নাই। পরবর্তীতে আর কয়টি বই প্রকাশিত আমার হয়েছে? মোট 6টি বই প্রকাশিত হয়েছে, তার সেগুলোর মধ্যে নামগুলো যদি একটু আমরা হ্যাঁ, জানতে চাই। একটি হচ্ছে উপন্যাসটি হচ্ছে আমৃত্যুর আকাঙ্ক্ষা, আর 5টি কাব্যগ্রন্থ প্রথমটি যে স্বপ্নডানায় এক মুঠো সুখ, দ্বিতীয়টি হচ্ছে নিকোটিন মেঘ, তৃতীয়টি হচ্ছে বিমূর্ত নির্বাণ, চতুর্থ হচ্ছে অপার্থিব আলো, আর পঞ্চম হচ্ছে আনন্দলোক। আমরা কি আনন্দলোক থেকে দু একটা কবিতা Sure. শুনতে পারি? আনন্দলোক। আলোর মহিমার কাছে আমি নত যেন আজীবন, কেবল ঘরে ফেরার পথ জানা নেই। অনন্ত হয়ে চোখের ভেতর ঢুকে গেছে নামহীন পাখির কুহুস্বর, কেবল জলের চেয়ে কোমল হয়ে আসে অলকানন্দা, ভিজিয়ে দিয়ে যায় অসংখ্য প্রিয় মুখের স্মৃতি এসে থই থই করে, জলের গর্ভে ঘুমিয়ে রয় নিশ্চুপ শব্দ, ধূপের গন্ধ ও সন্ধ্যার উলুধ্বনি। এই কবিতাতেও কিন্তু আপনার শৈশবের ছাপ আছে, জি জি কৈশোরের আছে, আবহ জি, আছে। যেটি আমি বললাম যে আমি তো আসলেই আস্তে আস্তে ভুলে যাচ্ছি মায়ের স্নেহ, বাবার আদর, আমার শৈশব, আমার যৌবন, আমার কৈশোরের কত মধুর স্মৃতি সব ঝাপসা হয়ে আসছে। শুধু আমি আমার কথা বলছি কেন, সবারই আমার এই বয়সে এসে আস্তে আস্তে আমরা কিন্তু সেগুলি ভুলে যেতে থাকি।
আমাদের সন্তানেরা প্রজন্মের সাক্ষী হয়ে রয়, আমরা এখন ওদেরকে কেন্দ্র করেই বাঁচি। তো এই বিষয়গুলো আসলে তো খুব নাড়া দেয়। ঠিক যেন জীবনানন্দের মতো সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। সন্ধ্যা আসে, প্রত্যেক মানুষের জীবনে আসলে মানে সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যা হয়ে আসে। প্রতিনিয়ত। এখানে আনন্দলোকের যাত্রী বলতে আমি ওটাই বুঝিয়েছি, আমাদের যে জীবনের যে মৃত্যুর পথে যে সায়ান্নকাল। সায়ান্নতা, এটাকেই বুঝিয়েছি। আমরা কি আরো একটা কবিতা শুনতে হ্যাঁ, পারি? শিওর। কবিতার শিরোনাম অমৃত অনুসার। তুমি ফিরেছ বলেই ফিরে এসেছে হারানো কপট, ধ্বংসের কিনার ছুঁয়ে নত হয়েছে দৃষ্টি। নিরবিচ্ছিন্ন শব্দের ডানায় ঝুলেছিল যে শরৎ রচনা সমগ্র, আমি চুষে নিয়েছি তার সব অমৃত অনুসার। বজ্রের হিংস্রতা থেকে বেছে ফিরেছে যে ফলপতি বৃক্ষ, রোজ আমি তার কাছে ফিরে পাওয়া জীবনের মন্ত্র শিখি। তার উদরে জামানত রাখি স্বপ্ন, বিনিময় করি দিন যাপনের খসড়া। তবুও তোমার নামেই রোজ ভোর হয়, সকাল গড়িয়ে নামে সন্ধ্যা, আর আমি একটু একটু করে আপন করে নিতে থাকি মৃত্যুর ছায়া। একটু একটু করে ঋদ্ধ হতে থাকি, মধ্যরাতের বাতাসে ওড়াই স্মৃতি ক্ষত যন্ত্রণা। এই প্রস্থান ও গমনের সকরুণ দৃশ্য আমার পাতাঝরা বসন্ত বিকেলের মতো, জমা খরচের অদৃশ্য বুক ব্যথার মতো, বাসি বকুলের কান্নার মতো দীর্ঘ ও দীর্ণময়। সেই পেছনে ফেলে আসা ঘুড়ি জীবন, ডিঙ্গি নৌকো, পাতার বাঁশির সুর, সেই সব চৈতি রাত, হেমন্তের মগ্ন দুপুর, পুরনো ডায়েরির শরীর ফুঁড়ে তাকিয়ে রয় অশ্রুহীন। তবুও তুমি ফিরবে বলেই বুকে মধুখরা নিয়ে গান গাই প্রাণের নিনিত পাখি। বিভেদের দেয়ালে ফোটে নীল অপরাজিতা, সর্বনামে নত হয় অব্যয়, আর যাবতীয় দুঃখের আকর মুছি আমি। তুমি ফিরবে বলেই আজকের নির্জনতা এত ভয়াবহ সুন্দর। চমৎকার। আপনি ফিরে আসার আনন্দে ভুলে যাই সব গত হওয়া দিনের স্মৃতি। এই যে আপনার কবিতা শুনতে শুনতে আমার মনে হলো যে শব্দচয়ন, বাক্য নির্মাণ বা উপমার কথা আপনি বলেন, হেমন্তের দুপুর, বাঁশঝাড়, পাতাঝরা নির্জন কোনো সন্ধ্যা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের এই প্রজন্ম কিংবা পরবর্তী প্রজন্ম, জেনারেশন জেনজি কিংবা আলফা যারা আছে, তারা তো সেই হেমন্তের সেই পাতাঝরা পাতাঝরা বিকেলের দুপুরে গন্ধ না। দেখেনি কখনো, আমরা কি করে তাদেরকে উপলব্ধি বোধ। আমি এই জন্যই বললাম যে চিত্রকল্প না থাকলে কোনো লেখায় আসলে প্রাণ থাকে না। কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, চিত্রকল্প থাকতে হবে। আপনার এক একটা উপমায় কিন্তু আমি সেখানে বসবাস করছিলাম, ইয়েস, মনে হয় সেখানে চলে সেখানে গিয়ে যেতে বসে হবে। আছি। হ্যাঁ, সেখানে চলে যেতে হবে। আমি যদি সেখানেই নিয়ে যেতে না পারি আমার পাঠককে, তাহলে তো আসলে আমি লেখার সার্থকতা আমি পেলাম না আসলে। লেখক যদি আমার লেখা পাঠ করে বা শুনে বা পড়ে যদি একই জায়গায় স্থির থাকে তার অন্তর, তাহলে তো হলো না। আমার প্রতিটা লাইনের সাথে সাথে তার মাইন্ডটা ওইভাবে ঘুরবে, সে সেখানে পৌঁছে যাবে। আমি তাকে সেখানে, আমি যখন একজন পাঠককে আমার লেখার ডগায় ডগায় ঘোরাতে পারবো, সেই সেটাই সব সার্থকতা। চিত্রকল্পে, সেই সব আবহে, সেই সব কল্পনাপ্রসূত জায়গায় নিয়ে যেতে পারবো, সেখানে আমার একজন লেখকের সার্থকতা বলে আমি মনে করি। আপনার একটা কবিতা আমি শুনেছিলাম আবৃত্তি ইউটিউব থেকে, তুমি ও কবিতা, মহাদেব জি স্যার জি সম্ভবত, কিংবা অন্য যে কোনো লেখকের কোনো কবিতা যদি আপনি আমাদেরকে শোনাতে চান। এই কবিতাটি আসলে এখনো কোনো কাব্যগ্রন্থে ঠাঁই পায়নি, মৌলিকই বলবো, অপ্রকাশিত কবিতা। অপ্রকাশিত। তারপরে আমার খুবই প্রিয় একটি কবিতা আচ্ছা। এটি। আমি তাহলে এটি পাঠ করছি। কবিতার শিরোনাম বিহঙ্গামী। বুকের ভিতর কোথাও একটা নির্জন অন্ধকার, একটা মেরুহীন সীমান্তের গোপন বেহাগ, একটা আদরহীন পারাবতের নিবিড় ব্যবচ্ছেদ। ভেতর বাহির এপার ওপারের সীমানা ভেঙে দু একটি স্বপ্নাহত হুহু পাখির কুহুস্বর। তণ্ডালীন চোখের ভেতর গত জন্মের পাপ ও পুণ্যের মর্মায়িত সুর। এর ভেতরেই পঞ্চভূত জীবন গেয়ে ওঠে মধুর আবেদনে।
অনুপম রোদের রেখায় বনি বিহঙ্গের স্বপ্নজাল। জীবনের গান গেয়ে পাখা মেলে দেয় নত যেন আমার শিল্প ময়ূখ, নীলকণ্ঠী বৈষ্ণব অবতার। যেন টুকরো রাতের মৌনতা ভেঙে এলোমেলো হয়ে উড়ে আসছে পাইনের গন্ধ, নার্গিসের আবেদন। নভেম্বরের বিকেল ভোরে উড়ে উড়ে আসছে সামন্ত প্রেম ও কিছু নগ্ন উদারতা আর ক্লান্ত ক্ষুধা। বিভোরতা আর মাদকতা শব্দরা একটু একটু করে তৈরি হচ্ছে বুকের জাফলঙে। এক একটি সমাধিস্থ সকাল মানেই আর একটি নতুন সূর্যোদয়, নতুন জীবনের জন্ম। যে জীবনের বাকে জমে ওঠে আলো আধারির গল্প, জোনাকির আলোকময়তার রহস্য, সোনার কাঠি রূপোর কাঠির রহস্যময়তা ও বৈষ্ণব দুঃখের নিত্য সঞ্চার। তারই বাহু ধরে ঘুমোচ্ছে মহাপৃথিবী, জীবনের অমিত উত্থান, চিহ্নময় স্মৃতির নিবিড় মন্ত্র ও বহমান সময়ের আদিম মরিশাস। কাল সারাটা ভোর জুড়ে এক অন্যরকম মাদকতা ছিল। মৌন মিছিলে বুকের কোণে খেলছিল কুহেলিকা প্রেম। তোমাদের কোলাহলে ঘুমিয়ে গিয়েছিল আদিম কামনা। শরীরের গন্ধেও ছিল না এমন কোনো উন্মাদনা। সেই নির্ভুল পথ ধরে হাঁটছি আমি ঋদ্ধ মায়ার সমান্তরাল বক্ষে, হিজলের আদরে জারুলের বুকপথে গেরুয়া প্রান্তরে। আলো হাওয়া খেলছে দারুণ মত্ততাই, উড়ছে ল্যাভেন্ডার স্বপ্ন। এক আশ্চর্য কুসুমের মতো একটা নির্মল রাত, একটা বাসি ভোরের মতো অকলঙ্ক ব্রত, কিছু বিত্তহীন স্বপ্নের বিমল আস্বাদনে জীবন ডুব দিচ্ছে গতকালের মতো করে। ছেড়ে যাবার শোকে মাতম পৃথিবী, আমরা বরং থেকেই যাই আদরে অনাদরে, আবদারে অনুযোগে ও অভিমানে। আমরা বরং তৃপ্ত হই দহনে দানে, বিযুক্তি ও আচ্ছাদনে। নির্মলার বুকে বাঁধি সবুজ পাতার গাঢ় হেম, মধুর পারঙ্গমে। চমৎকার। খুবই ভালো লাগলো আপনার কবিতাগুলো শুনে। যদি সময় থাকতো তাহলে আরো কবিতা শুনতাম, ভালো লাগতো। অন্য কোনো একদিন নিশ্চয়ই আমরা শুনবো। নিশ্চয়ই। আপনার পাঠক এবং শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমরা আমাদের সন্তানদেরকে সাহিত্য চর্চা, সংস্কৃত চর্চা এবং শিল্পকে লালন ধারণ করার করার জন্য যেন আমরা অনুপ্রেরণা দিয়ে যাই, এই আশা আমি রাখবো অভিভাবকদের প্রতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। সামনে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম।